প্রকাশিত হয়ে গেল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল। যারা মেডিকেলে ভর্তির সুযোগ পেলে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই মেডিকেল কলেজগুলোতে। আর যারা এই পরীক্ষায় ভালো করতে পারোনি তাদের বলবো যে ভেঙে পড়াটা, দুঃখ পাওয়াটা স্বাভাবিক, তবে সেটা যাতে সাময়িক হয়। এমন না যে মেডিকেলে চান্স না পেলেই জীবন এখানে শেষ হয়ে যাচ্ছে। জীবনে ভালো করার আরো অনেক উপায় আছে। তুমি সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলোতে ভালো মতো প্রিপারেশন নিয়ে অংশগ্রহণ করো এবং আশা করি তোমরাও ভালো করবে। তোমরাও জীবনে হয়তো ভালো করবে অন্য কোনো পথ ধরে, সে আশায় আমি রাখছি। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলতে চাই, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার পরই দেখা গেল যে কোটা ব্যবস্থার মাধ্যমে এবারও কিন্তু অনেক স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পেয়েছে। তো আমরা আশা করছিলাম যে মেডিকেল ভর্তিতে কোনো কোটা থাকবে না। তারপর দেখা যাচ্ছে অনেকে অনেক কম নাম্বার পেয়েও দেখা যাচ্ছে কোনোভাবে পাশ করেও একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আবার এমনও দেখলাম যে মেডিকেলে চান্স পাওয়ার মতো মার্কসই পায়নি, অথচ ঢাকা মেডিকেল কলেজে, অর্থাৎ যেটাকে র্যাঙ্কিং এ এক ধরা হয়, অর্থাৎ সবাই ওটাকেই প্রথম পছন্দ হিসেবে চুজ করে থাকে, সেখানেও সুযোগ পেয়েছে। তো কথা হচ্ছে এই যে কোটার মাধ্যমে স্টুডেন্টরা ভর্তি হলো, এই ব্যাপারে আমাদের কি মনোভাব থাকা উচিত বা কি মনে করা উচিত, বা আমি আসলে কি মনে করি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করলো যে ভাইয়া আপনি কোটা ব্যবস্থার পক্ষে কিনা, আমি বলবো হ্যাঁ, আমি কোটা ব্যবস্থার পক্ষে। আমি কোটা ব্যবস্থার পক্ষে। কোটা মানে কি? কোটা মানে বৈষম্য সৃষ্টি করা, তাই তো? যে একজন স্টুডেন্ট ৭৪ পেয়ে চান্স পেল না, আরেকজন ৭৪ পেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেল, যেখানে তার হয়তো চান্স পাবারই কথা ছিল না, তাই না? তো একটা বৈষম্য করা হয়েছে যে একজন সমান মেধার প্রমাণ রেখে একজন চান্স পেল না, আরেকজন ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেল। হ্যাঁ, আমি এটার অনেক ক্ষেত্রে আমি এটার পক্ষে। এখন কেন পক্ষে এটা একটু আমাদের বুঝতে হবে। আমরা দাবি জানাচ্ছি যে কোটা আমাদের দেশ থেকে তুলে দেওয়া উচিত সকল পর্যায় থেকে, ঠিক আছে, কিন্তু আসলেই কি আমরা চাই যে কোটা উঠে যাক? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার পেশাগত অভিজ্ঞতা থেকে সেটা মোটেও মনে হয় না। আমরা জাতি হিসেবে প্রতিটা পর্যায়ে কোটা, কোটা বলতে আমি বৈষম্য বুঝাচ্ছি, বৈষম্য বা কোটা আমরা প্রতিটা পর্যায়ে চাই। যেমন আমি একজন ডক্টর, যখন আমার কোনো পরিচিত লোক মেডিকেলে ভর্তি হয়, সার্জারির ডেট আমাকে অনুরোধ করে যে সার্জারির ডেটটা একটু এগিয়ে আনা যায় কিনা বা একটা ভালো কেবিনের ব্যবস্থা করা যায় কিনা। সে কিন্তু এটা ভাবে না যে আমি সিস্টেম অনুযায়ী আমি একটা কেবিন পাবো কিনা। একটা ভালো কেবিনে সবাই থাকতে চায়। তো যখন তার পরিচিত কেউ থাকে, রিকোয়েস্ট করে যে আমাকে একটা কেবিন ম্যানেজ করে দাও, বা আমার সার্জারির ডেটটা অমুক দিনে নিয়ে আসার চেষ্টা করো, বা আমাকে একটা বিভিন্ন রকম সুযোগ সুবিধাই তো আমরা হাসপাতালে প্রোভাইড করতে পারি। তো তারা কিন্তু সেগুলো দাবি করে বসে। ঠিক সেই লোকটাই পাসপোর্ট অফিসে গেল, গিয়ে দেখলো লম্বা একটা লাইন, এবং সে দেখলো যে লাইন ভঙ্গ করে অনেককেই পাসপোর্ট অফিসে আগে পাসপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তিনি সিরিয়াল অনুযায়ী নিচ্ছেন, অথচ পাসপোর্ট অফিসে পরিচিত কেউ আছে, আহ, এমন লোকরা আগেই পাসপোর্ট নিয়ে নিতে পারতেছে। এই ব্যাপারে তার প্রবল আপত্তি। অথচ ২ সপ্তাহ আগেই তিনি ঢাকা মেডিকেলে গিয়ে কিন্তু আমার কাছ থেকে অনুরোধ করে কোনো একটা জিনিস হয়তো ডিলে করে নিয়েছিলেন বা তাড়াতাড়ি করিয়ে নিয়েছিলেন, বা কোনো একটা সুবিধা তিনি ভোগ করেছিলেন। অথচ এই লোকটাই ২ সপ্তাহ পরে পাসপোর্ট অফিসে গিয়ে যখন দেখলো অন্য কেউ পাসপোর্ট তার আগে নিয়ে ফেলছে, তার সাথে বৈষম্য করছে, তার তখন প্রবল আপত্তি। অর্থাৎ যখন কোটা আমার বিরুদ্ধে কাজ করবে তখন আমার আপত্তি, বাট যদি আমার পক্ষে কাজ করে, বৈষম্যটা যদি আমার পক্ষে হয়, সেক্ষেত্রে আমার কোনো উচ্চবাচ্য নেই, আমি সেটা সাদরে গ্রহণ করব। এই তো হচ্ছে আমাদের সামগ্রিক মানসিকতা, তাই না? তাহলে আমি কিভাবে আশা করতে পারি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনিও তো একদিন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, আপনার সময় যদি এইভাবে কোটার মাধ্যমে স্টুডেন্ট ভর্তি কথা হতো, হতো মানে হয়েছে তো, আমাদের সময় তো এরকম কোটা ছিল, আপনি কি তার পক্ষে থাকতেন কিনা? আমি বলবো না, আমি কোটা ব্যবস্থার পক্ষে না। ফ্রিডম ফাইটার কোটা যেটা আছে এটার পক্ষে আমি এভাবে না, যেভাবে এটা ইউজ করা হচ্ছে। তারপর আমি বলবো, আমি যদি আজকে একটা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি হতাম, অর্থাৎ আমি যদি মুক্তিযোদ্ধা কোটাটাকে অ্যাভেল করতে পারতাম, আমার মনে হয় আমিও বলতাম হ্যাঁ ভালোই তো, একটা কোটা থাকা তো উচিত, আমার লোকজন দেশ স্বাধীন করছে, আমি তো একটু সুযোগ সুবিধা পাবো। আমার মাইন্ডসেট হয়তো এরকম হতো, আমি শিওর না, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত সে অবস্থায় যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার নীতিগত অবস্থান নেই এটা বলার যে আমি কোটার পক্ষে বা বিপক্ষে। আমি এটাকে জোর দিয়ে বলতে পারি না। আজকে আমার কোটা নেই, তাই আমি বলতেই পারি যে না, কোটা বাতিল করা হোক, কোটা থাকাটা বৈষম্য, কোটা মানেই তো বৈষম্য।
কিন্তু এই আমি আমি কিন্তু শিওর না, আমি যদি আজকে মুক্তিযোদ্ধার নাতি হতাম, আমি হয়তো কোটা ব্যবস্থার পক্ষেই বলতাম। হ্যাঁ, যতক্ষণ আমার মনে হবে যে না, আমি মুক্তিযোদ্ধার নাতি হলেও আমি কোটার বিপক্ষেই বলতাম, কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত না আমি সে অবস্থানে থাকতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বলা সম্ভব না। আসলেই আমি হয়তো ভাবছি না, আমি যদি আমার দাদাও যদি মুক্তিযুদ্ধ করতো, আমি এসব কোটা নিতাম না। কিন্তু বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। আমি যদি আসলেই মুক্তিযোদ্ধার নাতি হতাম, আমি হয়তো, আমার মনে হয় যেহেতু আমাদের মানসিকতা এমনই, সব জায়গায় ছোট ছোট সুবিধা অর্জন করার চেষ্টা করি বৈষম্য সৃষ্টি করার মাধ্যমে, অর্থাৎ সেখানে গিয়েও হয়তো বা আমি বৈষম্য করতাম। আমার মনে হয় আমি করতাম, আমি তখন কোটা ব্যবস্থার পক্ষেই থাকতাম হয়তো বা। এই জন্য আমরা দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে কোটা তুলে দাও, বাট আমরা মন থেকে চাই না কোটা বা বৈষম্য উঠে যাক, আমরা চাই না মন থেকে। আমরা সব জায়গায় গিয়েই কোনোভাবে যদি একটু বৈষম্যের মাধ্যমে ছোট্ট একটা সুবিধা অর্জন করা যায়, আমরা সেটা নিতেও পিছপা হই না। এই হাসপাতালে ভর্তির টিকিট বা পাসপোর্ট অফিসে একটা লাইনে দাঁড়ানো, হয়তো 15-20 মিনিট এদিক ওদিক হবে, সেই ত্যাগটা স্বীকার করতেও আমরা রাজি না। তাহলে আমরা যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগগুলো অর্জন করতে, যেহেতু আমরা রাজি না, ত্যাগগুলো স্বীকার করতে আমরা রাজি না, তাই বড় একটা জায়গায় গিয়ে আমাদের ধোঁকা খেতে হয়। এই যে অনেকেই কোটা নিয়ে এখন কথা বলতেছে যে কোটা কেন থাকবে, বাট এই লোকগুলোই কিন্তু অন্য জায়গায় গিয়ে কোটার পক্ষে ছিল, বৈষম্যের পক্ষে ছিল। বৈষম্যের মাধ্যমে সে একটু ছোটখাটো সুবিধা অর্জন করেছে। ওই যে তুমি ছোট ছোট সুবিধাগুলো অর্জন করেছো না বছরের পর বছর, সেটারই কিন্তু একটা কুফল অন্যদেরকে আজকে ভোগ করতে হচ্ছে। ব্যাপারগুলো কিন্তু এভাবেই কাজ করে। তো এই জন্য যারা কোটার বিপক্ষে কথা বলছো, আমি বলবো তুমি একটু চিন্তা করে দেখো যে আসলেই তুমি তার স্থানে থাকলে কি বলতে, তারপর তাকে ব্লেম করো। দ্বিতীয় কথা হচ্ছে আমি কোটার পক্ষে কিনা। হ্যাঁ, আমি অবশ্যই কোটার পক্ষে, কোটা থাকা উচিত। কোটা বৈষম্য সৃষ্টি করে। তো বৈষম্য দুরকম আছে, একটা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইতিবাচক বৈষম্য, আর একটা হচ্ছে নেগেটিভ ডিসক্রিমিনেশন বা নেতিবাচক বৈষম্য। আমি পজিটিভ ডিসক্রিমিনেশনের পক্ষে, ইতিবাচক বৈষম্যের আমি পক্ষে। সামাজিক স্বার্থেই আমি ইতিবাচক বৈষম্যের পক্ষে। এখন প্রশ্ন হতে পারে ইতিবাচক বৈষম্য কি? আমাদের সমাজে কিন্তু অনেক শ্রেণীর লোক আছে যারা পিছিয়ে পড়েছে। আমরা একজন স্বাভাবিক মানুষ হিসেবে যেই সুযোগ সুবিধাগুলো পেয়ে বড় হয়েছি, সেই সুবিধাগুলো কিন্তু অনেকেই পায়নি। আমাদের পার্বত্য অঞ্চলে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, বা আমাদের অনেক কিন্তু একটু পিছিয়ে পড়া, পেরিফেরিতে অনেক পিছিয়ে পড়া এলাকা রয়েছে, যারা কিন্তু আমরা বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে যে সুবিধাগুলো পাই, সেই সুবিধাগুলো তারা পায় না। তাদের বাসায় বিদ্যুৎ থাকে না, তারা ইন্টারনেট সুবিধা পায় না। আমি নিজেও রাঙামাটিতে বড় হয়েছি। আমাদের বাসায় পত্রিকা আসতো সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায়, অর্থাৎ ঢাকা শহরের ছেলেটা যে নিউজটা ভোর 6টায় পাইতো, আমি সেটা পাইতাম সন্ধ্যা 6টায়, 12 ঘন্টা পরে। অথবা আমি তো সিস্টেমের মাধ্যমেই পিছিয়ে ছিলাম, এবং আমার অনেক দিন হতো পত্রিকা আমাদের কাছে আসতোই না, কয়েকদিনের পত্রিকা একসাথে আসতো। এমন হয়েছে। এরকম বৈষম্যের তো শিকার আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে, তাই না? জন্মগত ভাবেই দেখা যাচ্ছে যে অনেক এলাকার লোকজন অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে পিছিয়ে আছে। তো আমাদের তো রাষ্ট্র হিসেবে উচিত তাদেরকে উঠিয়ে আনা। এখন বলতে পারো কেন আমার পার্বত্য চট্টগ্রামের একটা ছেলের জন্য কেন আমি স্যাক্রিফাইস করব? হ্যাঁ, করতে হবে স্যাক্রিফাইস, বিকজ তারা আমাদের অংশ। তারা আমাদের অংশ, তারা যদি পিছিয়ে পড়ে পুরো দেশটাই পিছিয়ে পড়বে। তাদেরকে সাথে নিয়েই কিন্তু আমাদের আগাতে হবে। তাদেরকে সাথে নিয়ে আমাদের আগাতে হবে যদি আমরা অনেক উন্নতি করতে চাই, একটা সুষম সমাজ গড়তে চাই, তাদেরকেও কিন্তু উঠিয়ে আনতে হবে। কারণ একজন পার্বত্য এলাকা যদি প্রতিষ্ঠিত হয়, সেখান থেকে যদি আহ, অনেক লোক ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সমাজের বড় অবস্থানে যেতে পারে, সেটা তো আমাদের রাষ্ট্রের জন্যই মঙ্গলজনক। সেখান থেকে আমাদের যে ট্যাক্স, রাষ্ট্রে যে ট্যাক্স আসে, সেই ট্যাক্সের পরিমাণ বাড়বে। আর আমরা যদি তাদেরকে পিছিয়ে ফেলে রাখি, তাহলে দেখা যাবে তারা সরকারকে ট্যাক্স দিতে পারছে না, উল্টো তাদের অগ্রগতিতেই আরো অনেক বেশি খরচ হচ্ছে। অতএব এটা কিন্তু আমাদের লাইফ স্টাইলেও ভূমিকা রাখবে। আমি কিন্তু এটাই সবাইকে বলতে চাই যে একটা রাষ্ট্র কিন্তু একা একা কাজ করে না, সবাই মিলে ছোট ছোট ত্যাগ স্বীকার করার মাধ্যমে কিন্তু। এবং আমি একটা ভিডিও করেছিলাম সার্বভৌমত্বের বেলায়, সেখানেও বলেছি যে আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ স্বীকার করি আমাদের ক্ষমতার, এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতা মিলেই কিন্তু সার্বভৌম ক্ষমতা সৃষ্টি হয়। যে বলা হয় না সার্বভৌমের উৎস হচ্ছে জনগণ, আসলে এটা কার্যত শুধু বইপত্রে লেখা আছে তাই বলে না, এটা প্র্যাকটিক্যালি এটার মালিক কিন্তু জনগণ। আমরা জনগণ বিভিন্ন ক্ষমতার ত্যাগ স্বীকার করি, এবং সেই ছোট ছোট অংশগুলো ইন্টিগ্রেট হয়ে কিন্তু
বড় একটা ক্ষমতা সৃষ্টি হয়, যাকে আমরা সার্বভৌমত্ব বলি। একই রকম একটা রাষ্ট্রকে সুষমভাবে পরিচালিত করতে, একটা সমাজকে সুষম উন্নতির পথে, অগ্রগতির পথে নিয়ে যেতে হলে ইতিবাচক বৈষম্য রাখতে হবে। এই বৈষম্যগুলো কিন্তু আমাদেরকে দীর্ঘস্থায়ী একটা ভালো ফল এনে দেবে। এই যে বললাম, যদি আমাদের একটু পিছিয়ে পড়া, আমাদের অনেকে আছে ভূমিহীন, অনেকে আছে পার্বত্য এলাকা যারা পিছিয়ে আছে, এরকম অনেক লোকজন কিন্তু আমাদের দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আমাদের ভাই, তাই না? তারা আমাদের দেশের নাগরিক। তাদেরকে যদি আমরা উন্নত করতে চাই, তাদের জীবনযাত্রার মান, তাদের জন্য কিন্তু কিছু কোটা রাখতে হবে। এখন যারা পিছিয়ে পড়া অংশ নাই, যে মুক্তিযোদ্ধার নাতি যারা আছে, আচ্ছা ঠিক আছে, মুক্তিযোদ্ধা তাদের ছেলে মেয়েরা সুযোগ সুবিধা পেয়েছে, যারা নাতি আছে তারাও এখন সুযোগ সুবিধা চাচ্ছে, তারা কি পিছিয়ে পড়া অংশ? তাদেরকে যদি আমরা কোটার আওতায় আনি, তাদের জন্য যদি আমি এই স্টুডেন্ট গুলোর সাথে বৈষম্য সৃষ্টি করি, এটা নেতিবাচক বৈষম্য হবে, নেগেটিভ ডিসক্রিমিনেশন, এবং এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর। এটা আমাদেরকে পিছিয়ে দিবে, আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। তাই আমি মনে করি এখন আমার অবস্থান থেকে যে এই জাতীয় কোটা বাদ দেওয়া উচিত। কোটা যদি রাখতেই হয়, শুধুমাত্র সমাজের পিছিয়ে পড়া লোকজনের জন্য। আমরা কিছুদিন আগেই আমাদের ছাত্র সমাজ যে আন্দোলন করলো, সেটার মূল থিম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আমি মনে করি নেগেটিভ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বা নেতিবাচক বৈষম্যের বিরুদ্ধে সেটা আন্দোলনটা ছিল। আমি চাই, আহ, আমি মনে করি সমাজ থেকে এসব নেতিবাচক বৈষম্য সরে যাওয়া উচিত, এবং হ্যাঁ, কিছু ইতিবাচক বৈষম্য রাখা উচিত পিছিয়ে পড়া লোকজনের জন্য, যাতে করে আমরা তাদেরকে নিয়ে একটা সুষম সমাজ বিনির্মাণ করতে পারি। এবং তার চেয়ে বড় কথা, এ শুধু দাবি জানালে হবে না, মন থেকে চাইতে হবে বৈষম্যহীন সমাজ, যেখানে আমি সহজ বৈষম্যের মাধ্যমে আমি যেখানে সুবিধা অর্জন করতে পারি, সেখান থেকে আমাকে পিছিয়ে আসতে হবে। আমি একটা সুন্দর সমাজের জন্য ছোট্ট একটু ত্যাগ স্বীকার করব। হাসপাতালে গিয়ে টিকিট কাটার লাইনে আমি 10টা মিনিট বেশি ওয়েট করব, জাস্ট বৈষম্যকে গুড বাই বলার জন্য। নিজের একটু ত্যাগ স্বীকার করব। এভাবেই আমরা যে মানসিকতায় ছোট্ট একটু চেঞ্জ আনা শুরু করি সবাই মিলে, আমাদের দেশের বড় অংশের লোকজন যদি এই ছোটখাটো বৈষম্য, হ্যাঁ, জাতীয় সুবিধাগুলো নেওয়া থেকে পিছিয়ে আসে, তাহলে কিন্তু দেখা যাবে অচিরেই অচিরেই ন্যাচারালি এই বৈষম্য কোটা আমাদের সিস্টেম থেকে সরে গেছে। এটা ফোর্সফুলি করলে কিন্তু সমস্যা, এটা ন্যাচারালি করতে হবে। তাই আমাদের মাইন্ডসেটে আনা উচিত যে আমরা এখন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে, ঠিক আছে বড় জায়গায় গিয়ে আপনি করেন, বাট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো অন্তত আমি চাইবো, বা আমি নিজেও এটা প্র্যাকটিস করার চেষ্টা করি, যে আমরা একটু ত্যাগ স্বীকার করি, জাস্ট বৈষম্যহীন একটা সমাজের জন্য। তাহলে আজকে থেকে আমরা কোনো টিকিট কাউন্টারে, হাসপাতালে, পাসপোর্ট অফিসে নিজের পরিচিত কাউকে ইউজ করে নিজের সিরিয়াল যে এগিয়ে নিয়ে আসি, এটা থেকে জাস্ট একটু বিরত হই, এই বৈষম্যটাকে আমরা একটু গুড বাই বলি। তাহলে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে কিন্তু বৈষম্যহীন মানসিকতা ডেভেলপ করবে, এবং আমাদের রাষ্ট্রটা বৈষম্যহীন হয়ে যাবে। তো শেষ করব ভিডিওটা। যারা মনোযোগ দিয়ে শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আবারও অভিনন্দন যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করলো। তোমাদেরকে নিয়ে আশা করি আমি আরো কিছু কথাবার্তা সামনে তোমাদের দিক নির্দেশনা দিয়ে করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।